গুড মর্নিং, রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির আরেকটা এমন যৌগ নিয়ে আলোচনা করব যে যৌগটা ল্যাবরেটরিতে প্রায় অনিবার্য এবং নানান ধরনের টাইট্রেশন থেকে শুরু করে বিভিন্ন যৌগ শনাক্তকরণে, বিভিন্ন যৌগ প্রস্তুতিতে আমরা এই যৌগটা সাহায্য নিয়ে থাকি। যেমন রঞ্জন শিল্পে, বিরঞ্জন শিল্পে, জৈব যৌগের দ্বিবন্ধন ত্রিবন্ধন অর্থাৎ অসম্পৃক্তি পরীক্ষার ক্ষেত্রে, এছাড়াও আমরা একে অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করি, বিভিন্ন যৌগের জারক হিসাবে ব্যবহার করা। এরকম একটা ভীষণ ইম্পর্ট্যান্ট যৌগ, যে যৌগটা কেমিস্ট্রিতে গুরুত্ব খুব বেশি, সেই যৌগটা নিয়ে আজকে আমরা কথা বলবো। যৌগটার নাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4, ম্যাঙ্গানিজ ঘটিত একটা যৌগ। এই যৌগটারই প্রস্তুতি, রাসায়নিক বিক্রিয়া এবং এর শনাক্তকরণ, সেই সঙ্গে এর ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। এই যৌগটাকে প্রস্তুত করা হয় পাইরোলুসাইড আকরিক থেকে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই আকরিকটাকে বলা হয় পাইরোলুসাইড আকরিক, মনে থাকবে। এই পাইরোলুসাইড আকরিকের সাথে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে তীব্রভাবে উত্তপ্ত করি, তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রথমে একটা সবুজ বর্ণের পটাশিয়াম ম্যাঙ্গানেট, এটা সবুজ বর্ণের যৌগ তৈরি হয়, যাকে পটাশিয়াম ম্যাঙ্গানেট বলা হয়। পটাশিয়াম ম্যাঙ্গানেট উৎপন্ন হয়। তাহলে আজ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আমরা প্রস্তুতি করব। মনে রাখবে পাইরোলুসাইড আকরিক, এই আকরিকটার নাম হলো পাইরোলুসাইড আকরিক। এই পাইরোলুসাইড আকরিকের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে তীব্রভাবে উত্তপ্ত করলে সবুজ বর্ণের পটাশিয়াম ম্যাঙ্গানেট উৎপন্ন হয়। পটাশিয়াম ম্যাঙ্গানেট উৎপন্ন হয়। উৎপন্ন যৌগটাকে, পটাশিয়াম ম্যাঙ্গানেট যে সবুজ বর্ণের যৌগ তৈরি হলো, উৎপন্ন সবুজ বর্ণের যৌগটার সঙ্গে যা ম্যাঙ্গানেট, এর সাথে যদি আমরা জারক পদার্থ যেমন ক্লোরিন বা ওজন বা কার্বন ডাইঅক্সাইডের যদি বিক্রিয়া ঘটায়, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটালে হবে, ওজনের সঙ্গে বিক্রিয়া ঘটালে হবে, বা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটালে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি হবে, বুঝা গেছে। তার সঙ্গে যদি বিক্রিয়া ঘটায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি হবে। ঠিক আছে, তো আবার বলছি, যদি এর সঙ্গে বিক্রিয়া ঘটাই K2MnO4, তাহলে এইভাবে আমরা কিন্তু তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা চলে যাব। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি হলো, তাহলে মনে রাখবে যৌগটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এই যৌগটার আমরা আজকে বিভিন্ন ধরনের, আগের ক্লাসে আমরা দেখেছি পটাশিয়াম ডাইক্রোমেটের বিভিন্ন যৌগগুলো, বিভিন্ন পটাশিয়াম ডাইক্রোমেটের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো। আজকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দেবো। এর মধ্যে যেটা আমরা পেলাম সবুজ বর্ণের যে যৌগটা পটাশিয়াম ম্যাঙ্গানেট, এই পটাশিয়াম ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +6। এটা আম্লিক বা প্রশম মাধ্যমে ডিসপ্রপরশনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং ডিসপ্রপরশনেশন বিক্রিয়ার মাধ্যমে পারম্যাঙ্গানেট আয়ন +7 এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন করে +4। ফলে প্রশম বা আম্লিক মাধ্যমে ম্যাঙ্গানেট আয়ন ডিসপ্রপরশনেশন বিক্রিয়া উৎপন্ন করে পারম্যাঙ্গানেট এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন করে। আমরা পরীক্ষাগারে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষাগারে কিভাবে তৈরি করা হবে বলো তো? খুব পরীক্ষাগারে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি করি, যে কোনো ম্যাঙ্গানিজ +2 আয়ন, যে কোনো ম্যাঙ্গানিজ +2 আয়ন এর সাথে যদি পারসালফেটের বিক্রিয়া ঘটানো হয়, পারসালফেটের যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাওয়া যায়। এইভাবে আমরা ল্যাবরেটরিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি করে থাকি। ল্যাবরেটরিতে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এইভাবে তৈরি করি, মনে থাকবে। তাহলে পারসালফেটের সাথে, পারঅক্সিসালফেটের সাথে যদি ম্যাঙ্গানিজ +2 আয়নের রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়, তাহলে ল্যাবরেটরিতে আমরা কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি করি। এইভাবে ল্যাবরেটরিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি করা হয়।
আমরা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পেলাম, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা লালচে বেগুনি বর্ণের যৌগ এবং এটা তাপে বিয়োজিত হয়। এবং আমরা যদি তাপের প্রভাব দেখি এর বিভিন্ন ধর্মগুলো, যেমন তাপের প্রভাব, ঠিক আছে। তো একে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয় তাহলে এটা তাপে বিয়োজিত হবে এবং তাপে বিয়োজিত হয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেট উৎপন্ন করবে, তার সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সঙ্গে অক্সিজেন উৎপন্ন হয়। বোঝা গেছে? তাহলে যেই যৌগটা নিয়ে আজকে আমাদের আয়োজন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভীষণ ইম্পর্ট্যান্ট একটা যৌগ, বিভিন্ন কাজে একে আমরা ব্যবহার করে থাকি। এই যৌগটাকে আমরা তৈরি করতে পারি পাইরোলুসাইড আকরিক থেকে, অথবা ল্যাবরেটরিতে পারসালফেটের সাথে যে কোনো ম্যাঙ্গানিজ +2 আয়নের বিক্রিয়া ঘটিয়ে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যে ম্যাঙ্গানেট আয়ন আছে সেটা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া অংশগ্রহণ করে। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয় তাহলে এটা বিয়োজিত হয়, অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং পারম্যাঙ্গানেট উৎপন্ন করে। এটা তাপে বিয়োজিত হয় যে এই যে K2MnO4 তৈরি করে, ফলে এখানে মনে রাখবে সেজন্য KMnO4কে কী করা হয়, এই যে KMnO4কে রঙিন বোতলে রাখা হয়, রঙিন বোতলে রাখা হয়, যাতে আলো রঙিন বোতলে রাখা হয়। কেন? যেহেতু আলোর উপস্থিতিতে KMnO4টা K2MnO4-এ পরিণত হতে না পারে, আলোর উপস্থিতিতে এটা পরিণত হয়। এটাকে বন্ধ করার জন্য, এই বিয়োজনটাকে বন্ধ করার জন্য রঙিন বোতলে KMnO4কে রাখা হয়। ঠিক আছে, আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিভিন্ন বিক্রিয়াগুলো দেখব। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ক্ষারের সঙ্গে বিক্রিয়া, তো ক্ষারের সঙ্গে বিক্রিয়া বলার আগে তোমরা বলতে পারবে KMnO4কে রঙিন বোতলে রাখা হয় কারণ KMnO4 আলোর উপস্থিতিতে বিয়োজিত হয়। KMnO4 আলোর উপস্থিতিতে বিয়োজিত হয়, কি উৎপন্ন করে বলতে পারবে? KMnO4 আলোর উপস্থিতিতে বিয়োজিত হয়, কি উৎপন্ন করবে? আমরা চলে আসবো ক্ষারের সঙ্গে বিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, এই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে বলো তো? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি ক্ষারের বিক্রিয়া ঘটানো যায় তো মনে রাখবে এটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি করবে। পটাশিয়াম ম্যাঙ্গানেটের সাথে সাথে এটা অক্সিজেন তৈরি করবে, সেই সঙ্গে জল উৎপন্ন হবে। সুতরাং ক্ষারের সঙ্গে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে বিক্রিয়া ঘটানো যায় তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন গঠন করে এলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া। সহজ আছে বিক্রিয়াগুলো, একটু মন দিয়ে পড়বে, মনে রাখার চেষ্টা করবে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দেখি, অ্যাসিডের সঙ্গে KMnO4-এর বিক্রিয়া কি হবে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায়, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া ঘটালে Mn2O7 তৈরি হবে, সেই সঙ্গে পটাশিয়াম বাইসালফেট জল তৈরি হবে। এই বিক্রিয়াটা ঘটবে, মনে রাখবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে একটা তরল বিস্ফোরক, এটা তরল বিস্ফোরক পদার্থ, তরল একটা বিস্ফোরক পদার্থ তৈরি হবে MnO2। ঠিক আছে, এবার MnO2টা বিয়োজিত হয়, MnO7 এটা বিয়োজিত হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন করে। বোঝা গেছে? তাহলে কি বলো তো, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করে, সঙ্গে K2MnO4। আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে Mn2O7 তৈরি করে একটা তৈলাক্ত পদার্থ এবং বিস্ফোরকও বটে। এই পদার্থটা ধীরে ধীরে বিয়োজিত হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন করে। যেহেতু এই বিস্ফোরকটা তৈরি হয়, এখন অনেক সময় কোশ্চিন থাকে কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় বিস্ফোরণ ঘটে কেন? বিস্ফোরণ ঘটে কেন? বোঝা গেছে কথাটা? এরকম একটা কোশ্চিন থাকে, KMnO4-এর সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া বা অ্যাসিডের বিক্রিয়া বিস্ফোরণ ঘটে কেন? কারণ এই বিস্ফোরক পদার্থটা উৎপন্ন হয় বলে বিস্ফোরণ ঘটে বা ঘটার সম্ভাবনা থাকে। আমরা KMnO4-এর বিভিন্ন জারণ বিক্রিয়াগুলো পড়ব। KMnO4 মূলত জারক হিসাবে ব্যবহার করা হয় এবং এর জারণ ধর্ম পড়তে গেলে এর তুলাঙ্ক বার ইম্পর্টেন্ট।
সেই জন্য তুলাঙ্ক ভার আমরা দেখব যে আম্লিক মাধ্যমে এর তুলাঙ্ক ভার কত। আম্লিক মাধ্যম, বিভিন্ন মাধ্যমে কিন্তু এই জারণ বিক্রিয়া সম্পন্ন করে, আমরা আম্লিক মাধ্যমটা আগে দেখব। ঠিক আছে, আম্লিক মাধ্যমে KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানিজ +2 পরিণত হবে। আগের দিনের মতন কিন্তু আগের দিনের ক্লাসের মতন কিন্তু এটা পরিণত হবে। ঠিক আছে, ম্যাঙ্গানিজ মনে রাখবে এটা ধ্রুবক, বাঁ দিকেরটা ডান দিকে এটা হবে। দেখতে পাচ্ছ 4টা অক্সিজেন আছে, তাহলে 4 অণু জল দিব। 4 অণু জল যদি লিখি তাহলে এইদিকে 8+ এর ডাবল হবে। এইভাবে ব্যালেন্স করতে হয়। আমার কথা বোঝা গেছে? এইভাবে ব্যালেন্স করতে হয়। বোঝা গেছে আমার কথাটা? তাহলে কি বললাম যে আম্লিক মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানিজ +2 নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। সহজ জিনিসটা মনে রাখবে, এবং এই জিনিসটা মনে রাখলে রাসায়নিক বিক্রিয়া কতটা সহজ হবে বলো তো? খুবই সহজ হবে। আগের ক্লাসে আমরা দেখেছি তো, ধ্রুবক রাশি এরা, বাঁ দিকে এটা ডান দিকে এটা হবেই। সেই সঙ্গে এটা যদি আধান ব্যালেন্স করি, দেখো এখানে +2 আছে, এখানে +8, 8 থেকে 1 বাদ গেল +7, +7 থেকে 2 বাদ গেল +5, ফলে এখানে 5 মোল ইলেকট্রন লাগবে। ফলে দেখতেই পাচ্ছ কত মোল? 5 মোল ইলেকট্রন লাগলো। এবং 5 মোল ইলেকট্রন সমান কত ফ্যারাডে? 5 ফ্যারাডে। ফলে এখান থেকে আমরা একটা গাণিতিক রিলেশনও পেলাম, তাই কিনা বলো? বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা কত মোল? 1 মোল। তাহলে 1 মোল KMnO4 বিজারিত হলে 5 ফ্যারাডে তড়িৎ লাগবে, এবং তার বিনিময়ে আমরা কত মোল পাবো? 1 মোল Mn+2 পাবো। এই হলো ছোট্ট একটা হিসাব, কিন্তু খুব আসে, MCQ অবজেক্টিভ ঠিক আসে। আমার কথা বোঝা গেছে? তাহলে মনে রাখবে যে 1 মোল MnO4 মাইনাস, ঠিক আছে, 1 মোল যদি বিজারিত হয় Mn+2 তাহলে সেক্ষেত্রে 5 ফ্যারাডের তড়িৎ লাগবে, অথবা 1 মোল KMnO4 থেকে আমরা 1 মোল Mn+2 পাবো। আর এই নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। এই নাম্বারটা একদম এটা ব্যালেন্স করার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। মনে রাখবে 5 মোল ইলেকট্রনের দরকার হয়। এবার আমরা তুলাঙ্ক ভার বের করব। তুলাঙ্ক ভার আমরা জানি, তুলাঙ্ক ভার সমান আণবিক ওজন। KMnO4 তাহলে আণবিক ওজন বাই তার যে যত মোল ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে বা জারণ সংখ্যার পরিবর্তন। এবার মানগুলো যদি বসাই, পটাশিয়াম কত? 39, ম্যাঙ্গানিজ 55, অক্সিজেন 16/5, এবং এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এটা হবে 158/5 সমান হবে 31.6। বোঝা গেছে? তাহলে আম্লিক মাধ্যমে KMnO4 এর তুলাঙ্ক ভার হলো 31.6, এবং আম্লিক মাধ্যমে KMnO4 বিভিন্ন জারণ বিক্রিয়াগুলো যখন সম্পন্ন করে তখন সেক্ষেত্রে তার নিজের জন্য 5 মোল ইলেকট্রনের দরকার হয়। এবং এই সংখ্যাটা আমি আগে বলেছি ভীষণ ইম্পর্টেন্ট। এই তথ্যগুলোকে সামনে নিয়ে এবার বিভিন্ন যে জারণ ঘটনাগুলো, আম্লিক মাধ্যমে যে জারণ বিক্রিয়াগুলো ঘটে সেই বিক্রিয়াগুলো আমরা দেখব। হালকা সবুজ বর্ণের ফেরাস লবণকে হালকা হলুদ বর্ণের ফেরিক লবণে জারিত করে। আমরা KMnO4 এর এবার আম্লিক মাধ্যমে বিভিন্ন জারণ বিক্রিয়াগুলো দেখব। বিভিন্ন যৌগকে, বেশ কিছু যৌগকে কিন্তু KMnO4 জারিত করতে পারে। যেমন হালকা সবুজ বর্ণের ফেরাস লবণকে ফেরিক লবণে জারিত করে। তাহলে পরিবর্তনটা কি হবে? ফেরাস লবণকে ফেরিক লবণে জারিত করে। এই বিক্রিয়াটা আমরা দেখব। ঠিক আছে? তো এই বিক্রিয়াটা দেখার জন্য আমি যেটা বলেছিলাম যে বেশ কিছু রাশি একদম ধ্রুবক, মোট 6টা রাশির মধ্যে 4টা রাশি বাদিক ডান দিক একদম ধ্রুবক। যেমন MnO4 মাইনাস প্লাস এইদিকে কি হবে? Mn2 প্লাস, এদিকে 4H2O, আর এইদিকে 8+,
আর তার সাথে 5 মোল ইলেকট্রন। এই বিক্রিয়াটাকে ধ্রুবক রেখে দিয়ে আমরা বাকি বিক্রিয়াটা সম্পন্ন করব। বোঝা গেছে? সহজ হবে তো, খুবই সহজ। শুধু মনে রাখো যে মোট 6-7টা রাশি, 6টা রাশির মধ্যে এই 4টা রাশি একদম ধ্রুবক, বাঁ দিক ডান দিক। তাহলে কত সহজ হবে বলো তো। চলে আসো, আমরা এবার ফেরাস সালফেটকে বা ফেরাস লবণকে ফেরিক লবণে যে জারিত করে সেই বিক্রিয়াটা দেখব। MnO4-, ঠিক আছে, আয়নীয় মাধ্যমে বিক্রিয়াগুলো সম্পন্ন করব, তাহলে অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে। এই বিক্রিয়াটা লিখব, যা আছে তাই লিখব, প্লাস 5 Mn2 প্লাস 4H2, যা আছে তাই লিখব। এবার এই বিক্রিয়াটাকে আমরা লিখব তার নিচে, এটা ব্যালেন্স করাই আছে। এই বিক্রিয়াটাকে এবার আমরা লিখব Fe+2 Fe+3, হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে ব্যালেন্স করব। দেখো মনে রাখবে এটার বাঁ দিকে ইলেকট্রন থাকে আর এই বিক্রিয়াটার ডান দিকে ইলেকট্রন থাকবে। এখানে +2 আয়রন পরমাণু ব্যালেন্স করা আছে, +2 আছে, এখানে +3, তাহলে এই দিকে একটা ইলেকট্রন হবে। হয়ে গেল ব্যালেন্স। এই বিক্রিয়াটা ব্যালেন্স করাই আছে আর এই বিক্রিয়াটাকে আমি ব্যালেন্স করে নিলাম। এবার মনে রাখবে ইলেকট্রনের গ্রহণ বর্জনটা সমান হতে হবে। তো ইলেকট্রনের যদি গ্রহণ বর্জন সমান হতে হয় তাহলে এই বিক্রিয়াটাকে আমাকে কি করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে, আর এই বিক্রিয়াটাকে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। এই হলো বিক্রিয়াটার, মনে থাকবে তো কথাটা। তাহলে উপরের বিক্রিয়াটাকে আমি 1 দিয়ে গুণ করব আর নিচের বিক্রিয়াটাকে আমি 5 দিয়ে গুণ করব, করে যোগ করে দিই। কত সহজ বলো তো। এই বিক্রিয়াটা তো ধ্রুবক জানাই আছে, শুধু এই ছোটো বিক্রিয়াটাকে আমাকে লিখে ব্যালেন্স করতে হবে। এবার দেখে দেখে লিখব MnO4, তার সাথে এটা দিয়ে গুণ করে লিখব 5 Fe2+, তার সাথে এটা লিখব 8+, আর এই 5e আর এই 5e কেটে যাবে, বাঁ দিকে হয়ে গেল। ডান দিকে থাকবে কত, Mn2+, প্লাস থাকবে 5 Fe3+, তার সাথে 4H2O। এই হলো ফেরাসকে যদি ফেরিকে জারিত করে, তাহলে এই হলো বিক্রিয়াটা। এইভাবে বিক্রিয়াগুলো মনে রাখার কিছু নেই, দেখে দেখে বিক্রিয়াটা করবে। এই উপরের বিক্রিয়াটা একদম ধ্রুবক সবার ক্ষেত্রে, এর কোনো পরিবর্তন হবে না, লিখে রেখেছি। আর এই যেটাকে পরিবর্তন জারিত করবে সেই বিক্রিয়াটা লিখে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, আমরা পরের বিক্রিয়া চলে যাব। পরের বিক্রিয়া আমরা দেখব। এই বিক্রিয়াটাকে আমি লিখে রাখলাম, এই বিক্রিয়াটা কোনো পরিবর্তন হবে না, বিক্রিয়াটা মনে রাখবে। যেমন আয়োডাইডকে কি করে, আয়োডাইডকে I2-তে জারিত করে, তাহলে এই বিক্রিয়াটা আমরা দেখব। মনে থাকবে MnO4 আয়োডাইডকে I2-তে জারিত করে, এই বিক্রিয়াটা আমার লাগবে, বিক্রিয়াটা লিখে রেখেছি। বোঝা গেছে? এবার চলে আসো, সেকেন্ড বিক্রিয়াটা লিখব। আয়োডাইডকে I2-তে জারিত করে, তাহলে আয়োডাইডকে কি করবে, I2-তে জারিত করবে। এই বিক্রিয়াটা আমাকে ব্যালেন্স করতে হবে। আমার কথা বোঝা গেছে? তাহলে এই বিক্রিয়াটা যদি আমি ব্যালেন্স করি তাহলে কি হবে বলো তো। এখানে আগে আয়োডিন ব্যালেন্স করব, বুঝে গেছে তো, হয়ে গেল। এবার এইদিকে দেখো -2, দুটো মাইনাস আদান আছে, তাহলে এটাকে সমান করতে গেলে এদিকে দুটো ইলেকট্রন লাগবে। শেষ, হিসাব শেষ। এবার সমান করে, এখানে 5 আছে, এখানে 2 আছে, এটাকে যদি সমান করতে হয় তাহলে এই বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করতে হবে আর এই বিক্রিয়াটাকে 5 দিয়ে গুণ করে যোগ করে দিতে হবে। খুবই সহজ তো। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ করো, 2 MnO4-, একে 5 দিয়ে গুণ করো, 10-, একে 2 দিয়ে গুণ করো। ঠিক আছে, এটা তো কেটে যাবে। ডান দিকে চলে আসো, একে 2 দিয়ে গুণ করো, একে 5 দিয়ে গুণ করো, আবার একে 2 দিয়ে গুণ করো, এই হয়ে গেল। তেমন কিছুই নেই, কোনো কিছুই মনে রাখার ব্যাপার নেই, দেখে দেখে লিখব এবং ব্যালেন্সও হয়ে যাবে। এইভাবে বিক্রিয়াগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা পরের বিক্রিয়া চলে যাবো এবং বিক্রিয়াগুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিক্রিয়াগুলো আসবেই। আমরা দেখব যেমন অক্সালিক অ্যাসিডকে কার্বন ডাইঅক্সাইডে জারিত করে। অক্সালিক অ্যাসিড মনে রাখবে, অক্সালিক অ্যাসিডের সংকেত C2O4। অক্সালিক অ্যাসিডের মধ্যে যে আয়ন আছে সেটা C2O4-2-। এই অক্সালিক অ্যাসিডকে কার্বন ডাইঅক্সাইডে জারিত করে। আমরা এই বিক্রিয়াটা দেখব, অক্সালিক অ্যাসিডকে কার্বন ডাইঅক্সাইডে জারিত করে। তো এক বিক্রিয়াটা লেখা আছে, আমরা এবার অক্সালিক অ্যাসিডের বিক্রিয়াটা লিখব।
C2O4 একে কার্বন ডাইঅক্সাইডে জারিত করে। এই বিক্রিয়াটা ব্যালেন্স করব। আর এই ক্ষেত্রে KMnO4 বিক্রিয়াগুলোর ক্ষেত্রে সবসময় দেখবে যে এর সবসময় 5:2 অনুপাতেই বিক্রিয়াটা সম্পন্ন হয়, অর্থাৎ এই বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করতে হয় আর বাকি বিক্রিয়াটাকে 5 দিয়ে, কমন কথা। তাহলে একে যদি ব্যালেন্স করা হয় এখানে 2 হবে। এবার আধান যদি সমান করে এদিকে দুটো নেগেটিভ আছে, তাহলে সমান করতে গেলে এদিকে দুটো ইলেকট্রন হবে। বোঝা গেছে কথাটা? তাহলে আগের মতন আবার চলে আসলো, এখানে 5 এখানে 2, সমান করতে গেলে একে 2 দিয়ে গুণ করতে হবে আর একে 5 দিয়ে গুণ করতে হবে। গুণ করো, কত সহজ বলো তো। দেখো তাহলে 2 দিয়ে যদি গুণ করি 2MnO4- প্লাস এটাকে যদি 2 দিয়ে 5 দিয়ে গুণ করি তাহলে 5C2O4 তারপর এটার সাথে এটা যদি গুণ করি 8 দিয়ে 16H প্লাস, বাঁ দিকে হয়ে গেলো। ডান দিকে এটাকে 2 দিয়ে গুণ করো Mn2+, ঠিক আছে তো। আবার এটাকে 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে 10CO2, এটাকে 2 দিয়ে গুণ করো 8H2O। দেখো ঠিক আছে, খুব সহজে আমরা কিন্তু বিক্রিয়াগুলো মনে রাখতে পারি। আমার শুধু এই জায়গাটা মনে রাখতে হবে, যেমন অক্সালেটকে কার্বন ডাইঅক্সাইডে জারিত করে এবং ছোট ব্যালেন্স, এবং এক্ষেত্রে আমি বলে দিয়েছি সবসময় 2:5। প্রায় সব একটা বিক্রিয়াকে যদি আয়রনের বিক্রিয়াটা বাদ দেওয়া যায় তাহলে সমস্ত আম্লিক মাধ্যমে বিক্রিয়া ক্ষেত্রে দেখবে যে 2:5 হচ্ছে। আমরা পরের বিক্রিয়ায় চলে যাব। তাহলে এই বিক্রিয়াগুলো কিন্তু মনে রাখতে হবে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কী করে H2S কি H2Sকে সালফারে জারিত করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট H2Sকে সালফারে। তাহলে এই বিক্রিয়াটা কীরকম হবে? একটা বিক্রিয়া তো লেখা যাচ্ছে একটা অংশ, এই বিক্রিয়াটাকে লিখব H2S কিসে জারিত করে? সালফারে। বলো তো এটা কীভাবে ব্যালেন্স করা যাবে? বলতে পারবে কীভাবে ব্যালেন্স করা হয়? তো এটা ব্যালেন্স করার আগে যদি একটা কোশ্চেন করি, বলতে পারবে KMnO4কে রঙিন বোতলে রাখা হয় কেন? আবার বলছি যে KMnO4 সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, KMnO4 সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটায়। কোন যৌগটা উৎপন্ন হওয়ার ফলে বিস্ফোরণ ঘটে? KMnO4 এর সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হলে বিস্ফোরণ ঘটে? আমরা চলে আসি এই বিক্রিয়াটা ব্যালেন্স বলতে পারবে? কত সহজে করা যাবে বলো তো। সালফার সালফার মেলানো আছে, এদিকে দুটো হাইড্রোজেন আছে, এদিকে দুটো হাইড্রোজেন, আয়ন তৈরি হলো। এবার এটাকে আধান ব্যালেন্স করব ইলেকট্রন নিয়ে। দেখতে পাচ্ছ এদিকে দুটো প্লাস আছে, তাহলে দুটো ইলেকট্রন নিলে আধান ব্যালেন্স হয়ে যাবে, শেষ। তাহলে এই দুটোকে যদি সমান করতে হয় তাহলে একে কত দিয়ে? 2 দিয়ে গুণ করতে হবে আর এই বিক্রিয়াটাকে 5 দিয়ে গুণ করতে হবে। আগে বলেছি 2:5 সব বিক্রিয়া হয়। কত ছন্দ আছে বলো তো, কত ছন্দ লুকিয়ে আছে, শুধু খুঁজে বার করতে হবে। তাহলে কি হবে? ব্যালেন্সটা গুণ করে দাও। আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2MnO4- প্লাস এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5H2S, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 8 দিয়ে 16H প্লাস, বাঁ দিকে হয়ে গেল। ডান দিকে চলে আসো, এটাকে 2 দিয়ে গুণ করো 2Mn প্লাস এটাকে 5 দিয়ে গুণ করো 5S প্লাস। এখানে একটা কথা বলে রাখি, দেখো এইখানে আবার H প্লাস আছে, 5 দিয়ে 10 আর এদিকে 8 দিয়ে 16, তাহলে 16 থেকে যদি 10 বাদ দেওয়া যায় তাহলে 6 হলো। এটা হিসাব রাখবে যে অন্য জায়গায় কিন্তু এটা থাকে, ঠিক আছে? দেখে নিতে হবে আছে নাকি। তাহলে 5S হলো, তারপর এটার সাথে এটা 8H2। এই জল আর H প্লাস এই দুটো দুদিকে থাকার সম্ভাবনা থাকে, সেই জায়গাটা একটু দেখে নিতে হবে। ফলে কত হয়ে গেল? তাহলে H2Sকে সালফারে জারিত করে, এবং এই হলো ব্যালেন্স বিক্রিয়াটা। পরীক্ষায় কিন্তু ব্যালেন্স বিক্রিয়ায় লিখতে হবে। আমরা চলে যাবো পরের বিক্রিয়া। কোনো অসুবিধা হচ্ছে না তো? সহজ আছে। এবং KMnO4 এর আম্লিক মাধ্যমে আমরা বিভিন্ন বিক্রিয়াগুলো দেখছি, এবং এই বিক্রিয়াগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ইজি করে দিচ্ছি, ইজি করে মনে রাখার চেষ্টা করবে যাতে সহজে দেখেই আমরা লিখতে পারি। যেমন KMnO4, যেমন সালফাইডকে সালফেটে জারিত করে, যে কোনো সালফাইড লবণকে সালফেট লবণে জারিত করে। তাহলে এই বিক্রিয়াটা ব্যালেন্স করব। ব্যালেন্স অর্ধেক বিক্রিয়া তো লেখাই আছে, তাহলে বলো তো এটা কী হবে ব্যালেন্স করলে? SO3 2- তৈরি করে SO4 এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে পারবে এটা? দেখো এখানে এক্ষেত্রে সালফার মেলানো আছে, অক্সিজেন বেশি আছে, আর আয়নীয় মাধ্যমে
আম্লিক মাধ্যমে যেদিকে অক্সিজেন বেশি থাকে তার উল্টো দিকে জল নিতে হয়, ফলে এদিকে একটা অক্সিজেন বেশি আছে, ফলে এদিকে আমি 1 অণু জল নিলাম। যদি 1 অণু জল নিই তাহলে এদিকে 2 H+ নিতে হয়, এর ডাবল হয়ে গেল ব্যালেন্স। এইভাবে খুব সহজে আমরা ব্যালেন্স করতে পারি। মনে রাখবে যে এই ধরনের ছোট ছোট বিক্রিয়া ব্যালেন্স করার জন্য আমি দেখব প্রথম মৌল, তারপর দেখব অক্সিজেন যেদিকে যতগুলো বেশি আছে তার উল্টো দিকে ততগুলো জলের অণু নিতে হয়, এবং যতগুলো জলের অণু নিব তার উল্টো দিকে আবার বিপরীত দিকে তার দ্বিগুণ H+ ব্যালেন্স হয়ে গেছে। দেখো আধান এই দুটো ব্যালেন্স আছে, এদিকে 2 প্লাস আছে, তাহলে সমান করতে গেলে 2 ইলেকট্রন, বারবার যেটা বলছি ঘুরে ফিরে ওই 2 ইলেকট্রনেই আসে। তাহলে সমান করতে গেলে কি করতে হবে, একে 2 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করে লিখতে হবে। তাই লিখব, দেখো 2 দিয়ে যদি গুণ করি Mn O4-, এটাকে যদি 5 দিয়ে গুণ করে লিখি তাহলে 5, তাই হবে তো, অসুবিধা হচ্ছে না। এবার এটাকে দেখো এখানেও H+ আছে, এখানেও H+ আছে, এটা 8 দিয়ে 16 আর এটা 5 দিয়ে 10, তাহলে 16 থেকে 10 বাদ গেলে 6 H+ থাকবে। ঠিক আছে, তারপরে চলে আসো ডান দিকে, 2 দিয়ে গুণ করলে Mn+2, এবার দেখো আর এটার সাথে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5SO4 2-। এবার জলের ক্ষেত্রে দেখো এখানেও জল আছে, এখানেও জল আছে। সাধারণত যেদিকে বাদিক ডান দিকের মধ্যে যেদিকে অ্যাক্সেস হয় সেদিকটা রাখতে হয়। তো এইদিকে যদি যোগ করি কত হবে, 4 2 8, আর এখানে যদি দেখি 5, তাহলে 8 থেকে 5 যদি বাদ দেওয়া যায় তাহলে 3 মল জল। এই হলো ব্যালেন্স বিক্রিয়া, এবং নিখুঁত, খুব সহজ, কোনো কিছু মনে না রেখে আমরা এরকম বেশ কিছু বিক্রিয়া কিন্তু মনে রাখতে পারি। বোঝা গেছে তো? আমরা চলে যাবো পরের বিক্রিয়া, যেমন হাইড্রোজেন পারঅক্সাইডকে অক্সিজেনে জারিত করে। মনে থাকবে, হাইড্রোজেন পারঅক্সাইডকে অক্সিজেনে জারিত করে, হাইড্রোজেন পারঅক্সাইডকে অক্সিজেনে জারিত করে। এই বিক্রিয়াটাকে যদি বলি তাহলে দেখো হাইড্রোজেন পারঅক্সাইডকে অক্সিজেনে জারিত করে, এটাকে ব্যালেন্স করে বলো তো কি হবে। তাহলে এইদিকে অক্সিজেন মিলানো আছে, এদিকে হাইড্রোজেন আছে, ওদিকে 2 H+ হবে, তাই তো? সহজ আছে তো, খুব সহজে মনে রাখতে পারি। হলো, এবার আধান ব্যালেন্স করে দেখতে পাচ্ছ 2 প্লাস আছে, যেহেতু ইলেকট্রন নিয়ে ব্যালেন্স করতে হবে ফলে 2 ইলেকট্রন হবে। আর তার আগে তো আমি মাস্টার সূত্র বলেইছি যে সমস্ত বিক্রিয়া 5:2 অনুপাতেই হবে, এই যে 5 আর 2 এই অনুপাতে বিক্রিয়া হবে। ফলে ইলেকট্রন সমান করতে গেলে একে 2 দিয়ে গুণ করতে হবে, আর পরের বিক্রিয়াটা 5 দিয়ে গুণ করতে হবে। একটা বিক্রিয়া যদি বাদ দিই, প্রথম ফেরাস সালফেটের বিক্রিয়াটা, তাহলে 2 দিয়ে গুণ করো MnO4-, তার সাথে এটা গুণ করো 5H2O2, তার সাথে এটা দেখো এখানেও H+ আছে, তাহলে 8 2 16, আর এখানে 5 2 10, 16 থেকে 10 বাদ দিলে কত থাকবে, 6H+। চলে আসো ডান দিকে, মেইন প্রোডাক্টটা লিখো, তার সাথে এটার সাথে অক্সিজেনের বিক্রিয়া 5O2। এবার জলের ক্ষেত্রে চলে আসো, জল আর অন্য কোথাও নেই, শুধু এখানেই আছে, তাহলে জল কত হবে, H2। এই হলো হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে যদি বিক্রিয়া ঘটে তাহলে আমরা খুব সহজে কিন্তু এই বিক্রিয়াটা করতে পারি। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে তো? ফলে খুব সহজে কিন্তু আমরা বিক্রিয়াগুলো কিন্তু মনে রাখতে পারি। তো এটাকে যদি আমরা এই যে 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 2 হবে, আর এই হলো ব্যালেন্স বিক্রিয়া। এই হলো, কত সহজ। বড় বড় বিক্রিয়াগুলো আমরা চোখের নিমিষে নির্ভুলভাবে কিন্তু ব্যালেন্স শো করতে পারি। আর মনে রাখবে পরীক্ষায় কিন্তু ব্যালেন্স শো বিক্রিয়াটা লিখতে হবে, এবং এই একটা পদ্ধতি যেখানে আমরা কোনো কিছু মুখস্থ না করেও ব্যালেন্স বিক্রিয়া লিখতে পারি। আমরা পরের বিক্রিয়া যদি দেখি, নাইট্রেট কি, নাইট্রেটকে নাইট্রেটে জারিত করে। এই বিক্রিয়াটা যদি ব্যালেন্স করি কীরকম হবে, নাইট্রেটকে নাইট্রেটে জারিত করে, ব্যালেন্স করো কীরকম হবে। দেখো এইদিকে অক্সিজেন বেশি আছে, একটা বেশি, তাহলে এইদিকে 1 অণু জল নেব, 1 অণু যদি জল নিই তাহলে এইদিকে 2 H+, ব্যালেন্স হয়ে গেল। খুব সহজ আছে তো। এবার দুটোকে এই আধান দুটো ব্যালেন্স করাই আছে, তাহলে 2 প্লাস থাকলে সমান করতে গেলে 2 ইলেকট্রন নিতে হবে, আর 2 ইলেকট্রন নিলে 2:5, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করে লিখতে হবে। লিখো MnO4- প্লাস এটাকে যদি 5 দিয়ে গুণ করি 5
আবার এটাকে যদি 2 দিয়ে 8 দিয়ে 16, এখানে দেখো আবার 5 দিয়ে 10 হাইড্রোজেন আছে, অনেকটা কমন বিক্রিয়া, করার কিছু নেই, খুব ছন্দ আছে, শুধু খুলে দেখতে হবে। Mn2+, এটার সাথে গুণ করলে 5 NO3-, এবার জলটা দেখো 4 2 8, এখানে জল আছে 5, তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3 মোল জল থাকবে। এই হলো নাইট্রাইটকে নাইট্রেটে জারিত করে। আমার কথা বোঝা গেছে? এই নাইট্রেটকে কি করবে, নাইট্রাইটে জারিত করবে। এইভাবে আমরা সব ব্যালেন্সগুলো কিন্তু খুব সহজে কি করতে পারি, এই ব্যালেন্স সব বিক্রিয়াগুলো লিখতে পারি। মনে থাকবে কথাটা? ফলে বিভিন্ন বিক্রিয়া, যেমন ফেরাসকে ফেরিকে জারিত করে, হাইড্রোজেন পারক্সাইডকে অক্সিজেনে জারিত করে, অক্সালিক অ্যাসিডকে কার্বন ডাইঅক্সাইডে জারিত করে, এবং এই কাকে কাকে কীভাবে কিসে জারিত করে সেটা মনে রাখতে হবে। আর সেই ছোট্ট বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে। এই বিক্রিয়াটা ধ্রুবক, সবার ক্ষেত্রে কোনো ভুল নেই, কোনো কিছু নেই, যা আছে তাই, এবং বেশিরভাগ বিক্রিয়া কিন্তু 5:2 অনুপাতে বিক্রিয়া করে, এবং এইভাবে বিক্রিয়াগুলো ব্যালেন্সও আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা যদি বলি, এখান থেকে বলতে পারবে যে আমরা যে বিক্রিয়াগুলো পড়লাম তাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিডকে জারিত করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিডকে কিসে জারিত করে? প্রশম বা মৃদু ক্ষারীয় মাধ্যমে জারণ। ক্ষারীয় মাধ্যমে, মনে রাখবে ক্যামেনোফোর কিন্তু তীব্র জারক পদার্থ, এবং এর এই জারণ ক্ষমতাটা প্রশম বা ক্ষারীয় মাধ্যমে আরও বেশি। তো আমরা দেখব প্রশম ক্ষারীয় মাধ্যমে এর তুলাঙ্কবার কত হয়। এর প্রশম বা ক্ষারীয় মাধ্যমে ক্যামেনোফোরে যে বিক্রিয়াটা ঘটে, সেই বিক্রিয়াটা এরকম। সে বিভিন্ন পদার্থকে জারিত করে নিজে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে বিজারিত হয়, এবং এই বিক্রিয়াটাকে যদি আমরা প্রশম বা ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্স করি, তাহলে মনে রাখবে এক্ষেত্রে H+ নিয়ে ব্যালেন্স করা হয় না, OH-, এবং ব্যালেন্স করার নিয়ম হলো যেদিকে অক্সিজেন বেশি আছে, দেখো এইদিকে অক্সিজেন বেশি আছে, তো যেদিকে অক্সিজেন যত বেশি থাকবে 2 আর এদিকে 4, সেদিকেই জলের অণু নিতে হয়। যত বেশি অণু থাকবে তত অণু জল নিতে হয়, এবং যত জল নিব তার উল্টো দিকে তার দ্বিগুণ OH- নিতে হয়। এই হলো ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্স করা নিয়ম, মনে থাকবে। আমরা একাদশ শ্রেণীতে এই ব্যালেন্সটা দেখেছি। আরেকবার আমি বলছি, ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্স করার নিয়ম হলো যেদিকে অক্সিজেন বেশি থাকে সেদিকে জল নিতে হয়, এবং যতগুলো জলের অণু নেব তার দ্বিগুণ OH- নিতে হয়। এবার আধান ব্যালেন্স যদি করি, তাহলে দেখতে হয় এদিকে 4টা নেগেটিভ চার্জ আছে, এদিকে 1টা আছে, সমান করতে গেলে 3 মোল লাগবে। ফলে 1 মোল ক্যামেনোফোর, 1 মোলকে বিজারিত করার জন্য 3 মোল ইলেকট্রন লাগবে। কিসে বিজারিত করার জন্য? MnO4-এর 1 মোলে বিজারিত করার জন্য, এবং 3 মোল সমান 3 ফ্যারাডে, এই হিসাবটা মনে রাখবে। এবং 3 সংখ্যাটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট। যেমন আম্লিক মাধ্যমে 5 মোলে দরকার হয়, ক্ষারীয় মাধ্যমে 3 মোলে দরকার হয়। ফলে ক্ষারীয় মাধ্যমে ক্যামেনোফোরের তুলাঙ্কবার কত হবে বলো তো? ক্যামেনোফোরের তুলাঙ্কবার সমান ক্যামেনোফোরের আণবিক ওজন বাই তার মোল সংখ্যা। আণবিক ওজন একটু আগে আমরা দেখেছিলাম 158/3 সমান কত হবে? প্রায় 52.7। ঠিক আছে, এই হলো তার ক্ষারীয় মাধ্যমে তুলাঙ্কবার। এবার এই ক্ষারীয় মাধ্যমে আগে আমি বলেছি যে এর তীব্রতা কিন্তু অনেক বেশি, এর জারণ ধর্ম অনেক বেশি। আমরা এরকম দুটো বিক্রিয়া দেখব যেটা ক্ষারীয় বা প্রশম মাধ্যমে বিক্রিয়াটা ঘটে। যেমন পটাশিয়াম আয়োডাইডকে পটাশিয়াম আয়োডেটে জারিত করে, পটাশিয়াম আয়োডাইডকে পটাশিয়াম আয়োডেটে জারিত করে। আয়নীয় আকারে বিক্রিয়াটা যদি লিখি, তাহলে আয়োডাইডকে আয়োডেটে জারিত করে। এই বিক্রিয়াটা ব্যালেন্স করব। আমি বিক্রিয়াটা মুছে দিলাম, যে বিক্রিয়াটা আমাদের কমন থাকবে, যেটার কোনো পরিবর্তন হবে না, সেই বিক্রিয়াটা লিখে নিই। MnO4-, ঠিক আছে, H2O প্লাস 3 মোল ইলেকট্রন তৈরি করবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, সেই সঙ্গে তৈরি হবে 4OH-। এই বিক্রিয়াটা আগের মতন ধ্রুবক, খুব সহজ। এই বিক্রিয়াটাকে আমরা রেফারেন্স, এই বিক্রিয়াটা কোনো পরিবর্তন হবে না, শুধু অন্যটার পরিবর্তন হবে। দেখো I-IO3, এই বিক্রিয়াটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। এবং এই বিক্রিয়াটা যেহেতু ক্ষারীয় মাধ্যমে, OH- নিয়ে ব্যালেন্স করতে হবে। এবার OH- নিয়ে কীভাবে ব্যালেন্স করব? যেদিকে অক্সিজেন বেশি আছে তাহলে এইদিকে কী নেব? যেদিকে অক্সিজেন বেশি থাকে সেদিকে জল নিতে হয়। 3 মোল জল নিলাম, 3 অণু অক্সিজেন বেশি আছে,
যতগুলো জল নিব তার উল্টো দিকে তার দ্বিগুণ OH মাইনাস দেবো, হয়ে গেল। সহজ আছে, বোঝা গেছে তো নিশ্চয়ই। এদিকে 3টা অক্সিজেন বেশি ছিল, 3 অণু জল, 3 অণু জল যেদিকে লিখবো তার উল্টো দিকে তার দ্বিগুণ OH মাইনাস। এবার আধান ব্যালেন্স করতে হবে, এদিকে 6 আর একে 7, এদিকে একটা আছে, ফলে সমান করতে গেলে 6 মল ইলেকট্রন লাগবে। এখানে 3 মল, 6 মল, এই সংখ্যাটাকে আমাকে সমান করতে হবে। লজিক্যালি তো, ম্যাথমেটিক্স তো এটা। তাহলে সমান করলে কি করতে হবে বলো তো? উপরের সমীকরণটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, আর নিচেরটাকে 1 দিয়ে গুণ করে লিখতে হবে। তাহলে কি হবে? 2MnO4 মাইনাস প্লাস এটাকে I মাইনাস প্লাস, দেখো এইদিকেও জল আছে এদিকেও জল আছে, একে যদি 2 দিয়ে গুণ করি 4 হবে, আর এখানে 3 অণু আছে, তাহলে বাঁদিকে বেশি হবে 1 অণু জল, লিখলাম। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়। এবার দেখো একে 2 দিয়ে গুণ করে লিখলাম MnO2, তার সাথে এখানে দেখো 4 2 8, আর এখানে আছে 6, তাহলে ডান দিকে 2 মল বেশি থাকবে। আমার কথা বোঝা গেছে? এটা বাঁদিকে আছে, এটা ডান দিকে আছে, তাহলে ডান দিকে 2 মল OH মাইনাস বেশি থাকবে। এই হলো ব্যালেন্স বিক্রিয়া। কোনো অসুবিধা? বোঝা গেছে নিশ্চয়। মনে রাখবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা একটা সবুজ বর্ণের যৌগ, এর বর্ণটা কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটা সবুজ বর্ণের, তাহলে পটাশিয়াম আয়োডাইডকে পটাশিয়াম আয়োডাইডে জারিত করে, এই হলো ব্যালেন্স বিক্রিয়াটা। এই বিক্রিয়াটা তো কমন, এটার কোনো পরিবর্তন নেই, শুধু I মাইনাসকে IO3 মাইনাস যে জারিত করলো, এই বিক্রিয়াটাকে আমি ব্যালেন্স করলাম, ইলেকট্রন গ্রহণ বর্জন গুণ করে সমান করে যোগ করে দিলাম। এই হলো ছোট একটা বিক্রিয়া, খুব সহজে কিন্তু এখানে এই মানটা এটা বাদ গেছে, সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি, খুব সহজে বিক্রিয়াটাকে মনে রাখা যায়। আমরা আর একটা বিক্রিয়া দেখব, বোঝা গেছে এই কথাটা। তাহলে আমরা যখন এখানে গুণ করলাম এই 2 দিয়ে, এই যে গোটা রাশিটাকে যখন গুণ করলাম, তাহলে এখানে 2 হবে এবং সব জায়গায় 2 হবে, এখানে 2 হবে। এই হলো ব্যালেন্স বিক্রিয়া। ঠিক আছে, আমরা আরেকটা বিক্রিয়া দেখব, থায়োসালফাইডকে থায়োসালফেটে জারিত করে। ঠিক আছে, ইম্পর্টেন্ট বিক্রিয়াটা মনে রাখবে, থায়োসালফাইডকে H2O3 2 মাইনাস একে সালফেটে জারিত করে। এবং এই বিক্রিয়াটাকে যদি আমি ব্যালেন্সও লিখি, পারবে তো? খুব সহজ আছে, বিক্রিয়াটাকে আমার ব্যালেন্সও লিখব। যেমন প্রথমে কমন বিক্রিয়াটা লিখি, MnO4 মাইনাস প্লাস 2H2 প্লাস 3 মল ইলেকট্রন তৈরি হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস 4 OH মাইনাস। সহজ, এটা আমরা কমন বিক্রিয়া ইজি লিখতে পারবো। এবার এই বিক্রিয়াটাকে লিখে ব্যালেন্স করব, O3 2 মাইনাস, এটা হবে SO4। এটাকে ব্যালেন্স করো তো। কিভাবে ব্যালেন্সটা করব? কত দিয়ে গুণ করতে হবে? দেখো এখানে 2টো সালফার আছে, তাহলে এখানে 2টো সালফার লিখব। হ্যালো, তাহলে সালফার যখন 2টো লিখলাম, তাহলে এবার অক্সিজেন হ্রাস কম বেশি হয়ে গেল। এখানে অক্সিজেন 4 2 8, এখানে অক্সিজেন 3, তাহলে এদিকে 5টা অক্সিজেন বেশি আছে, তাহলে 5 অণু জল লিখব। বোঝা গেছে? 5 অণু যদি জল লিখি, তাহলে এদিকে 10টা OH মাইনাস হবে, OH মাইনাস। এই হলো ব্যালেন্স বিক্রিয়া, অসুবিধা কিছু নেই তো, এই তো ম্যাথামেটিক্স। এবার এটাকে সমান করতে হবে। দেখো আধান, এটা একটু পরিষ্কার করে লিখছি, দেখো H2O3 2 মাইনাস, এইদিকে হচ্ছে SO4 2 মাইনাস, এটাকে সমান করা হলো, 5 অণু জল দরকার হলো, তার জন্য 10 OH মাইনাস হলো। এবার আধান বলো তো, এদিকে 2 আছে, 2 এদিকে আছে 2 আর 10 12, এদিকে আছে 2 2 4, তাহলে 12 থেকে 4 বাদ গেলে 8টা ইলেকট্রন। বোঝা গেছে? বোঝা গেছে তো? কোনো অসুবিধা? ভালো করে মনে রাখবে, বড় বড় বিক্রিয়া একদম জাদুর মতন লিখে দিবে, কেউ আটকাতে পারবে না। বোঝা গেছে? তাহলে এইটাকে যদি আমাকে সমান করতে হয়, প্রথম সমীকরণটাকে 8 দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে লিখতে হবে। 8 দিয়ে গুণ করো, 8 MnO4 মাইনাস, এটাকে 3 দিয়ে গুণ করো, 3H2O3 2 মাইনাস। এবার জলে চলে আসো, এদিকেও জল আছে এদিকেও জল আছে, 8 2 16, আর এদিকে 3 5 15, তাহলে 15 16 থেকে 15 বাদ গেল, 1 অণু জল থাকলো, বাঁ দিকে শেষ। ডান দিকে চলে আসো, একে 8 দিয়ে গুণ করো, 8 MnO2,
একে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে 6 SO4 2-। এবার ওই মাইনাস চলে আসো, এখানে কত 32 আর এখানে কত, এখানে 10 3 30, তাহলে 32 থেকে 30 বাদ দিলে 2 মল জল। কত বড় বিক্রিয়া, কিন্তু আমরা যুক্তি তর্ক দিয়ে ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করে কিভাবে বড় বড় বিক্রিয়াগুলো ব্যালেন্স করতে পারি, পারবে তো? সহজে ব্যালেন্স করতে শিখতে হবে। এই হলো ক্ষারীয় বা প্রসম মাধ্যমে KMnO4-এর বিক্রিয়াগুলো। দেখতে পাচ্ছ অসংখ্য বিক্রিয়া, ভীষণ ইম্পর্টেন্ট। এতগুলো বিক্রিয়া থাকবে আর পরীক্ষায় আসবে না, এটা কখনো হয়? পরীক্ষায় কিন্তু আসবে এখান থেকে। এছাড়া বিভিন্ন পরীক্ষায় কোন যৌগ তৈরি হবে, বহু টাইপের কোশ্চিন কিন্তু এই বিক্রিয়াগুলো কভার করে। ফলে খুব মন দিয়ে বিক্রিয়াগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবে যাতে সহজে করতে পারো। এবার আমরা দেখব যে দুটো আয়ন, পারম্যাঙ্গানেট আর ম্যাঙ্গানেট, এই দুটো আয়নের গঠন দেখব। কিন্তু এই দুটো আয়ন গঠন দেখার আগে আমরা যদি বলি একটা আয়তন মাত্রিক বিশ্লেষণ, আয়তন মাত্রিক, এটা একটা প্র্যাকটিক্যালের ব্যাপার, প্র্যাকটিক্যাল ব্যাপার। ভলিউমেট্রিক অ্যানালিসিস যেটাকে বলা হয়, আয়তন মাত্রিক বিশ্লেষণ, যেখানে আমরা কি করি, দ্রবণের মধ্যে Fe+2 এর পরিমাণ নির্ণয় করা হয়, কতটা পরিমাণ আছে, এবং এটা নির্ণয় করার জন্য এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় KMnO4-এর। বোঝা গেছে? তাহলে দ্রবণে Fe+2 আয়নের পরিমাণ নির্ণয় করার জন্য KMnO4-এর সাথে Fe+2 বিক্রিয়া ঘটানো হয়, এবং এই অ্যানালাইসিসটাকে বলা হয় আয়তন মাত্রিক অ্যানালিসিস। এবং এই বিক্রিয়াটা আম্লিক মাধ্যমে ঘটানো হয়। বোঝা গেছে? আম্লিক মাধ্যমে। তো আম্লিক মাধ্যমটাকে আম্লিক করব কি করে? অ্যাসিড যুক্ত করে। এবার কোশ্চিনটা হলো সেই অ্যাসিডটা HCl দিয়ে আমরা এই দ্রবণটাকে যদি আম্লিক করি তাহলে সেক্ষেত্রে কিছু অসুবিধা আছে, সেজন্য এই দ্রবণটাকে HCl দিয়ে আম্লিক করা হয় না। এইখান থেকে এই কোশ্চিনটা আসে যে আয়তন মাত্রিক বিশ্লেষণে Fe+2 এর পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে KMnO4 দিয়ে যে নির্ণয় করা হয় সেক্ষেত্রে HCl দিয়ে আম্লিক করা হয় না। কেন? কারণ KMnO4 কি করে, HClকে Cl2-তে জারিত করে। মনে থাকবে কথাটা, KMnO4 HClকে Cl2-তে জারিত করে, ফলে এর সঙ্গে বিক্রিয়া ঘটে। এটার সাথে তো বিক্রিয়া করবে, তার সাথে HCl-এর সঙ্গেও বিক্রিয়া করে, ফলে সঠিক পরিমাপ পাওয়া যায় না। সে কারণে Fe+2 আয়তন মাত্রিক বিশ্লেষণে Fe+2-র আয়তন বা পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে যখন KMnO4-এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় তখন ওই মাধ্যমটাকে HCl দিয়ে আম্লিক করা হয় না। বোঝা গেছে? আমরা চলে যাব দুটো আয়নের গঠন দেখব। দুটো আয়নের গঠন KMnO4, দেখো MnO4 2-, এটা হলো পারম্যাঙ্গানেট আয়ন। পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 4 2 8 থেকে 2 বাদ গেল +6, ফলে এক্ষেত্রে কি আছে, 3d1 আছে। 3d1, তাহলে ডি অরবিটালে একটা ইলেকট্রন আছে এবং বিজোড় ইলেকট্রন আছে, ফলে কি ধর্ম দেখাবে বোঝা গেছে নিশ্চয়ই, এবং রঙিন হবে কিনা সব ধর্মগুলো আমরা খুব সহজে বলে দিতে পারবো। ইলেকট্রন থাকলে কি হয়, না থাকলে কি হয়, ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক। প্রথমে আমি এর গঠনটা দেখি। এর গঠন যদি দেখি তাহলে এর গঠনটা হলো এরকম, চতুস্থলকীয় গঠন হলো। তাহলে গঠন হলো চতুস্থলকীয়। এবার বলো তো এটার বর্ণ কি হবে? বর্ণ তো এই যৌগটা হলো সবুজ বর্ণের। কেন বর্ণ দেখায় বলো তো? কারণ এর ডিডি ইলেকট্রনের কি হয়, ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ ঘটে, ফলে ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ দ্বারা এর রঙের বর্ণ তৈরি করে। সেই সঙ্গে যদি চৌম্বক ধর্ম দেখো, বিজোড় ইলেকট্রন আছে, তাহলে বলো তো চৌম্বক ধর্ম কি হবে? বিজোড় ইলেকট্রন থাকলে চৌম্বক ধর্ম প্যারাম্যাগনেটিক ধর্ম হয়। ফলে একটা বিজোড় ইলেকট্রন থাকার জন্য এ প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, প্যারাম্যাগনেটিক। খুব সহজে আমরা সব তথ্যগুলো লিখতে পারি। তাহলে মনে রাখবে KMnO4 পারম্যাঙ্গানেট আয়ন, যেটা পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +6, এবং এর মধ্যে +6 হওয়ার ফলে ডি অরবিটালে একটা বিজোড় ইলেকট্রন থাকে, তার জন্য সে প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। আর যেহেতু একটা ইলেকট্রন থাকে ফলে ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ হওয়ার ফলে সে রঙিন হয় এবং এই আয়নটার বর্ণ সবুজ। সেই সঙ্গে মনে রাখবে এর গঠন হলো চতুস্থলকীয়। এবার আমরা পারম্যাঙ্গানেট আয়ন বলবো। পারম্যাঙ্গানেট আয়নের গঠন কীরকম?
MnO4 মাইনাস, এখানে দেখবে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 এবং 3d0, ফলে ডি অরবিটাল ফাঁকা পড়ে আছে, কোনো ইলেকট্রন নেই। এবার এর গঠন যদি চলে আসি, তাহলে এর গঠনটা হলো, এর গঠন চতুস্তলক। এই গঠন হলো চতুস্তলক। কোনো অসুবিধা? বোঝা গেছে? খুব সহজ আছে। এবার দেখো, এর যদি বর্ণের কথা বলা হয়, তাহলে দেখো এর কিন্তু ডি অরবিটালে কোনো ইলেকট্রন নেই, ফলে তবুও এটা কিন্তু কি হয়, এটা বেগুনি বর্ণ ধারণ করে। কি বর্ণ ধারণ করে? বেগুনি বর্ণ। কারণ এক্ষেত্রে ইলেকট্রনের ডি স্থানান্তরণ ঘটে না, ডি স্থানান্তরণ ঘটে না। তাহলে কিভাবে এ বর্ণ দেখায়? অন্য টেকনিক, যে আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা কি করে, নেগেটিভ চার্জের স্থানান্তরণ ঘটে, তাই তো? কথা থেকে এটাকে, এই স্থানান্তরণটাকে লিগ্যান্ড মেটাল স্থানান্তরণ বলা হয়। চার্জের লিগ্যান্ড মেটাল স্থানান্তরণ, মনে রাখবে এইরকম। এটাকে লিগ্যান্ড মানে ধাতুর সাথে যেটা যুক্ত থাকে তাকে লিগ্যান্ড বলা হয়, আর এটাকে ধাতু বোঝাচ্ছে, তো লিগ্যান্ড ধাতুর এই নেগেটিভ চার্জের স্থানান্তরণ। ফলে KMnO4-এর, মনে রাখবে KMnO4-এর যে আয়নটা কি করে বর্ণ দেখায়, কারণ এক্ষেত্রে নেগেটিভ চার্জের ক্ষণিক স্থানান্তরণ ঘটে, এবং যেহেতু এর মধ্যে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না, ফলে এটা ডায়াম্যাগনেটিক হয়। ডায়াম্যাগনেটিক, বোঝা গেছে? আর আকার কি? চতুস্থলকীয় বেগুনি বর্ণের নেগেটিভ চার্জের স্থানান্তরণের মাধ্যমে বর্ণ তৈরি করে, এবং এর চৌম্বক ধর্ম হলো ডায়াম্যাগনেটিক। ফলে এই দুটো আয়নের আমরা গঠন দেখলাম। তোমরা বলতে পারবে ম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেট, দুটো আয়ন যে দেখলাম, ম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেট, এদের মধ্যে কোনটা ধর্ম প্যারাম্যাগনেটিক? ম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেট আয়নের মধ্যে কোনটা ধর্ম প্যারাম্যাগনেটিক? আমরা একদম KMnO4-এর শেষ প্রান্তে চলে এসেছি। বোঝা গেছে গোটা ক্লাসটাই? আমরা এবার ব্যবহার দেখব, KMnO4-এর ব্যবহার। মনে থাকবে কথাটা, খুব ইম্পর্টেন্ট একটা যৌগ KMnO4-এর ব্যবহার। যেমন 1 নম্বর, একে জারক হিসাবে মূলত ব্যবহার করা হয়, জারক হিসাবে। প্রায় সব প্রচুর বিক্রিয়া আমরা দেখলাম একে জারক হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর, একে আমরা অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করতে পারি, অ্যান্টিসেপটিক। মনে রাখবে এটা একটা জারক পদার্থ, যেটাকে আমরা একটা ব্যতিক্রমী যৌগ, যেখানে আমরা একে অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করতে পারি। 3 নাম্বার, একে বায়ার বিকারক। মনে রাখবে একে আমরা বিরঞ্জন শিল্পে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে রং তোলার কাজে বিরঞ্জন করতে, বিরঞ্জন শিল্পে আমরা একে ব্যবহার করে থাকি, বিরঞ্জন শিল্পে আমরা ব্যবহার করি। বোঝা গেছে? এছাড়া অ্যাসিটালডিহাইড, বেনজোইক অ্যাসিড প্রস্তুতিতে একে ব্যাপক হারে ব্যবহার করা হয়। কোথায় না ব্যবহার করা হয় বলো তো? সেই জন্যই তো এতটা জায়গা দখল করে আছে একটা চ্যাপ্টারের মধ্যে, ভীষণ ইম্পর্টেন্ট। এবং এইখানে বিক্রিয়াগুলো যদি মনে রাখতে পারো, তাহলে অন্যের থেকে কতটা অ্যাডভান্টেজ থাকবে বলো তো? আর বিক্রিয়াগুলো মনে রাখার জন্য আমি বোঝাবার চেষ্টা করেছি কিভাবে আমরা ম্যাথামেটিক্সটা অ্যাপ্লাই করে বিক্রিয়াগুলোকে সহজে, খুব ব্যালেন্স আমরা সহজে কিন্তু লিখতে পারি। এছাড়া এর একটা ইম্পর্টেন্ট আছে, একে আমরা বায়ার বিকারক হিসাবে ব্যবহার করি। বায়ার, এই বিক্রিয়াটাকে একটু মনে রাখবে, বায়ার বিকারক। কাকে বলে তো বলো তো বায়ার বিকারক? বায়ার বিকারক হলো লঘু ক্ষারীয় KMnO4-এর দ্রবণকে বলা হয় বায়ার বিকারক। মনে থাকবে, লঘু ক্ষারীয় KMnO4-এর দ্রবণকে বলা হয় বায়ার বিকারক। কি কাজে লাগে এটা বায়ার বিকারকটা? আমরা জৈব যৌগে অসম্পৃক্ততা, জৈব যৌগে অসম্পৃক্ততা নির্ণয় করা হয়। কীরকম করে? যেমন মনে করে একটা জৈব যৌগের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কি না আমরা বায়ার বিকারকের সাহায্যে সহজে শনাক্ত করতে পারি। কারণ এর সাথে যদি আমরা বায়ার বিকারকের বিক্রিয়া ঘটাই, লঘু ক্ষারীয় KMnO4, যেটা বেগুনি বর্ণের একটা দ্রবণ, তাহলে সেক্ষেত্রে কী হবে? বেগুনি বর্ণটা বিলীন হয়ে যাবে, বর্ণহীন যৌগ তৈরি হবে। এটা বেগুনি বর্ণ, এটা বর্ণহীন। এইভাবে যদি বর্ণের পরিবর্তন হয়, তাহলে হলো প্রদত্ত নমুনায় কী আছে? অসম্পৃক্ততা আছে, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। সুতরাং আমরা কি দেখলাম? এমন একটা যৌগ যেটা গোটা একটা পিরিয়ড আমরা দেখলাম, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এবং এক্ষেত্রে বলতে পারবে, যেটা বললাম বায়ার বিকারক, বায়ার বিকারক
কি? প্রশ্নের উত্তর তৈরি করবে বায়ার বিকারক কি, ছোট্ট কথায় উত্তরটা তৈরি করবে। আমরা দেখলাম ক্যামেনোফরকে পাইরোলুসাইড আকরিক থেকে তৈরি করতে পারি, সেই সঙ্গে কিছু বর্ণ ইম্পর্টেন্ট মনে রাখবে, যেমন পারম্যাঙ্গানেট সবুজ বর্ণের এবং ম্যাঙ্গানেট আয়ন MnO4 মাইনাস সেটা বেগুনি বর্ণের, আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সবুজ বর্ণের যৌগ। এই যৌগের বর্ণগুলো ইম্পর্টেন্ট, সেই সঙ্গে এর পরীক্ষাগারে প্রস্তুতি, সেই সঙ্গে বিভিন্ন ধরনের আম্লিক মাধ্যমে বিক্রিয়া, ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া। ক্যামেনোফরকে রঙিন বোতলে রাখা হয় কারণ এটা আলোর উপস্থিতিতে বিয়োজিত হয়। সামগ্রিকভাবে আমরা খুব ভালো করে ক্লাসটা ফলো করবে, বোঝাবার চেষ্টা করেছি, বুঝতে পেরেছো তো? খুব সহজে ইজি করে মনে রাখার চেষ্টা করবে, মনে থাকবে। যে কোনো পরীক্ষায় সব ফুল নম্বর পাবে এই চ্যাপ্টার থেকে, এই আজকের টপিকসটা থেকে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি।